আজ তোমাদের যে চ্যাপ্টারের উপর সাজেশন দেবো সেটি হলো হাইড্রোজেনের চ্যাপ্টারের উপরে। অলরেডি জারণ বিজারণ চ্যাপ্টারের উপরে কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই পুরোনো ভিডিওটি দেখে নিও। আর প্রথমেই বলে রাখি, এখানে যে কোশ্চেন কটা দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দ্য বেস্ট বলতে পারি। তাহলে এই কটা কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেনটি। দেখো, এখানে ক্ষার ধাতু এবং হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্যতা লেখো। এখানে দেখো, ক্ষার ধাতু এবং হাইড্রোজেনের মধ্যে যে সাদৃশ্যতা আছে সেটা দেখো, ক্ষার ধাতুর এবং হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, দুটোরই কিন্তু ইলেকট্রন বিন্যাস একই রকম হয়। দুটোরই ইলেকট্রন বিন্যাস 1s1। এবং দ্বিতীয় যে মিল রয়েছে ক্ষার ধাতু এবং হাইড্রোজেন গুলির মধ্যে, সেটি বলতে পারো দুজনেরই +1 জারণ অবস্থা দেখায়। এবার দেখো, আরেকটি কোশ্চেন এখানে রয়েছে যে হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের যে সাদৃশ্যতাগুলি দেখো। হ্যালোজেন এবং হাইড্রোজেন দুজনেরই যদি দেখো, দুজনেরই জারণ সংখ্যা -1 দেখায়। এবং দ্বিতীয় আরেকটি মিল রয়েছে হ্যালোজেন এবং হাইড্রোজেনের মধ্যে, সেটি বলতে পারো যে দুটোই দ্বি পরমাণুক এবং দুটি অধাতু হিসেবে কাজ করে। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় কোশ্চেনটি। দেখো, হাইড্রোলিথ কি? দেখো, হাইড্রোলিথ কি? অ্যাকচুয়ালি হাইড্রোলিথ হলো ক্যালসিয়াম হাইড্রাইড। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়। তৃতীয় যে কোশ্চেনটা দেখো এখানে রয়েছে যে ওয়াটার গ্যাস বা সিন গ্যাস কি? আচ্ছা, ওয়াটার গ্যাস বা সিন গ্যাস হলো অ্যাকচুয়ালি দুটো জিনিসের মিক্সচার। একটা হলো কার্বন মনোক্সাইড আর একটা হলো হাইড্রোজেন গ্যাস। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ তাকে বলা হচ্ছে সিন গ্যাস বা ওয়াটার গ্যাস। 4 নম্বর যে কোশ্চেনটা দেখে নেবো সেটা দেখো, ডাইহাইড্রোজেনের প্রতি হ্যালোজেনের সক্রিয়তার ক্রম লেখো। আচ্ছা, সমস্ত হাইড্রোজেন, আচ্ছা ডাইহাইড্রোজেন আর হাইড্রোজেন কিন্তু একই জিনিস। হাইড্রোজেন কিন্তু হ্যালোজেনের সাথে অবশ্যই বিক্রিয়া করে। আচ্ছা, কি কি হ্যালোজেন আছে যদি বলি, তাহলে বলবে যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই 4টি হ্যালোজেন রয়েছে এবং 4টি হ্যালোজেনই আলাদা আলাদা ভাবে হাইড্রোজেনের সাথে কিন্তু বিক্রিয়া করবে প্রত্যেকেই। কিন্তু কোন হ্যালোজেনটি হাইড্রোজেনের সাথে দ্রুত বিক্রিয়া করবে যদি বলি, সক্রিয়তা কার বেশি? অবশ্যই ফ্লুরিনের। তাহলে এই হলো গিয়ে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম। আচ্ছা, এরপরে নেক্সট যে কোশ্চেনটা দেখবো সেটা হলো 5 নম্বর, তেলের হাইড্রোজিনেশন বলতে কি বোঝো? দেখো, অ্যাকচুয়ালি ভোজ্য তেল অর্থাৎ বলতে পারো, একটি ভোজ্য তেলের উদাহরণ যদি নিই তাহলে সয়াবিন তেল বলতে পারো। তাহলে সয়াবিন তেল, তাকে যদি হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করানো হয় প্রায় 473 কেলভিন উষ্ণতায় এবং এখানে নিকেল অনুঘটক ব্যবহার করা হচ্ছে, তাহলে ভোজ্য তেল এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করানো হচ্ছে। করলে পরে দেখবে ভোজ্য চর্বি অর্থাৎ বনস্পতি ঘি যাকে বলা হচ্ছে, ভোজ্য চর্বি অর্থাৎ বনস্পতি ঘি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো, ভোজ্য তেল থেকে ভোজ্য চর্বি উৎপাদনের যে প্রক্রিয়া তাকে বলা যেতে পারে তেলের হাইড্রোজিনেশন এবং এখানে নিকেল অনুঘটক ব্যবহার করা হয়। তোমরা পুরো ডিটেলসটা অবশ্যই বই থেকে দেখে নেবে, আমি জাস্ট হালকা করে এখানে বলে রাখছি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, 6 হাইড্রোজেন শোষণকারী একটি ধাতুর নাম লেখো। আচ্ছা, এটা হয়তো তোমরা জানো প্রায়। হাইড্রোজেন শোষণকারী একটি ধাতু কি বলবে? প্যালাডিয়াম। 7 নম্বর কোশ্চেন দেখো, ডাইহাইড্রোজেনের দুটি ব্যবহার লেখো। আচ্ছা, ডাইহাইড্রোজেনের দুটি ব্যবহার যদি বলি তাহলে 1 নম্বর বলতে পারো রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় যে ব্যবহারটি এইমাত্র করলাম, বনস্পতি ঘি উৎপাদনে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী যেটা রয়েছে 8 নম্বর, এস ব্লক, পি ব্লক, ডি ও এ ব্লক মৌলগুলি কি কি ধরনের হাইড্রাইড গঠন করে? আচ্ছা, প্রত্যেক কটা মৌলই কিন্তু এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক সবাই কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড গঠন করছে, কিন্তু তাদের ভ্যারাইটি রয়েছে। দেখো, এস ব্লক মৌলগুলো মূলত আয়নীয় হাইড্রাইড গঠন করে, পি ব্লক মৌলগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সমযোজী হাইড্রাইড গঠন করছে এবং লাস্টে যে রয়েছে ডি ব্লক এবং এ ব্লক মৌলগুলো, তারা কিন্তু ধাতব হাইড্রাইড গঠন করে বা এর অপর নাম বলতে পারো ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে। আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে, তাপীয় স্থায়িত্বের ক্রমানুযায়ী সাজাও। লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড এবং পটাশিয়াম হাইড্রাইড। আচ্ছা, এখানে সাইজগুলো যদি দেখার চেষ্টা করো, এগুলো কিন্তু ধাতুগুলো আলাদা আলাদা রয়েছে। প্রথমে রয়েছে লিথিয়াম, তারপরে রয়েছে সোডিয়াম এবং তারপরে রয়েছে পটাশিয়াম। এবং এখানে দেখতে পাবে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই ধাতুগুলোর সাইজ কিন্তু বলতে পারো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং
ধাতুর সাইজ যত ছোট হবে বলতে পারো তার আয়নীয় চরিত্র তত বেশি হবে। তাহলে এখানে সব থেকে বেশি আয়নীয় চরিত্র কার বেশি রয়েছে? লিথিয়াম হাইড্রাইডের, তারপরে সোডিয়াম হাইড্রাইডের, তারপরে পটাশিয়াম হাইড্রাইডের। আচ্ছা, এরপরে দেখে নেওয়া যাক অক্লুশন বা যাকে বলা হচ্ছে অন্তর্দ্যুতি কি। আচ্ছা, অন্তর্দ্যুতি মানে বলতে পারো যে ধাতু, যে কোনো ধাতুই কিন্তু হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে নেয়। সমস্ত নয়, অবশ্য কিছু ধাতু রয়েছে যারা কিনা হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে নেয়, তাকেই বলা হয় অক্লুশন। 11 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো, ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড বলতে কি বোঝো বা ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড কি? দেখো, পিরিয়ডিক টেবিল যদি দেখার চেষ্টা করো দেখবে বাম দিকে এস ব্লক মৌলগুলো থাকে, ডান দিকে থাকে পি ব্লক মৌলগুলো এবং মাঝখানে থাকে ডি ব্লক মৌলগুলো। এবং ডি ব্লক মৌলগুলো দেখবে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করছে তখনই তৈরি করছে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। আচ্ছা, নেক্সট পরবর্তী দেখো হাইড্রাইড গ্যাপ কি। আচ্ছা, ডি ব্লকের যদি দেখার চেষ্টা করো সমস্ত মৌল কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড, ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড বা ধাতব হাইড্রাইড গঠন করে না। এখানে দেখবে জাস্ট 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর গ্রুপের মৌলগুলো কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কোন রকম ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে না, ফলে এই অঞ্চলটা ফাঁকা থাকে বলতে পারো। তাহলে ওই অঞ্চলটিকে বলা হচ্ছে হাইড্রাইড গ্যাপ। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো ভারী জল কি। ভারী জল কি, এই কোশ্চেনটা খুব ফেমাস একটা কোশ্চেন। ডয়টেরিয়াম অক্সাইড তাকে বলা হচ্ছে ভারী জল। আচ্ছা, এইবার দেখো পরবর্তী যে কোশ্চেন রয়েছে ভারী জলের ব্যবহার কি। আচ্ছা, ভারী জলের ব্যবহার বলতে গেলে দুটি খুব ভালো ব্যবহার রয়েছে। 1 নম্বর বলতে পারো পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক চুল্লিতে দেখবে অ্যাকচুয়ালি নিউট্রনের স্পিড কিন্তু খুব বেশি থাকে, সেই নিউটনের স্পিডকে কমানোর জন্য পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হচ্ছে। নিউটনের স্পিড যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু দেখবে অনেক বেশি শক্তি উৎপন্ন হবে, ফলে একটা এক্সপ্লোশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই নিউট্রনের গতি কমানোর জন্য পারমাণবিক চুল্লিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে ভারী জল। আচ্ছা, এরপরে আরেকটা ব্যবহার বলতে পারো ভারী জলের যে ব্যবহার সেটি বলতে পারো এনএমআর স্পেকট্রোস্কোপিতেও কিন্তু ভারী জল ব্যবহার করা হয়। এনএমআর স্পেকট্রোস্কোপি বলতে পারে এমন একটা প্রসেস যার সাহায্যে কোন একটা যৌগের পার্টিকুলার যে কোন কোন মৌল উপস্থিত রয়েছে সেটা বের করা যায়। তাহলে এই বলতে পারো ভারী জলের দুটি ব্যবহার। আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা রয়েছে ক্যালগন কি। ক্যালগন বলতে পারো যে এর নামটি হলো সোডিয়াম হেক্সা মেটাফসফেট। সোডিয়াম হেক্সা মেটাফসফেটকে কিন্তু ক্যালগন বলা হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখে নাও অ্যান্টিক্লোরো ধর্ম কি এবং এটি কার মধ্যে দেখতে পাওয়া যায়। অ্যান্টিক্লোরো ধর্ম মূলত দেখতে পাওয়া যায় তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড। এবং দেখো ব্যাপারটা কি, হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে কেন অ্যান্টিক্লোরো ধর্ম দেখতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি হাইড্রোজেন পারঅক্সাইড ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করলে কিন্তু HCl গ্যাসে রূপান্তরিত করে এবং বলতে পারো ক্লোরিন গ্যাসকে কিন্তু বিনষ্ট করে বা ওকে ধ্বংস করে। সেই কারণে H2O2 এর মধ্যে অ্যান্টিক্লোরো ধর্ম দেখতে পাওয়া যায়। এবং দেখো পরবর্তী যে কোশ্চেন রয়েছে 17 নম্বর বিরঞ্জন ধর্ম কি এবং এটি মূলত কার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক একই রকম H2O2 এর মধ্যে আরেকটি ধর্ম দেখতে পাওয়া যাচ্ছে, সেটি হলো বিরঞ্জন ধর্ম। এবার দেখো বিরঞ্জন ধর্ম ব্যাপারটা কি, দেখবে জামায় যদি কোনো কারণে সামান্য ব্লিচিং পাউডার লেগে যায় তাহলে সেই অংশটা দেখবে রং জ্বলে যায়। ব্লিচিং পাউডারের কিন্তু এই তোমাদের বিরঞ্জন ধর্ম কিন্তু রয়েছে। ঠিক একই রকম H2O2 কিন্তু এরও কিন্তু বিরঞ্জন ধর্ম রয়েছে এবং এই বিরঞ্জন ধর্মকে কাজে লাগিয়ে হাতির দাঁতকে সাদা করার কাজে ব্যবহার করা হয় ইত্যাদি কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে ইথিলিন গ্লাইকল কিভাবে প্রস্তুত করবে। দেখো, ইথিলিন গ্লাইকল প্রস্তুত করতে গেলে ফার্স্টে সবার আগে ইথিলিন নিয়ে নাও এবং ইথিলিনের সঙ্গে যদি H2O2 বিক্রিয়া করানো হয় তাহলে ইথিলিন গ্লাইকল প্রস্তুত হয়ে যাবে। এবং দেখতে কেমন হয় ইথিলিন গ্লাইকল, দেখো এই বলতে পারো ইথিলিন গ্লাইকল। আচ্ছা, এই ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার বলতে পারো। শেষ কোশ্চেন দেখতে পাবে জলের ক্ষরতার কারণ কি। জলের ক্ষরতা মূলত লবণগুলির জন্য হয়ে থাকে, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বিভিন্ন লবণ যেমন কার্বনেট, বাইকার্বনেট, সালফেট এবং ক্লোরাইড ইত্যাদি লবণের জন্য বলতে পারো জলের ক্ষরতা সৃষ্টি হয়। ক্ষরতা জিনিসটা হয়তো জানো তোমরা, সাবান ঘষলে পরে জলের মধ্যে সহজে ফেনা হতে চায় না, তাকেই বলতে পারো ক্ষরতা। পরবর্তী দেখো যে কোশ্চেনটা রয়েছে 20 নম্বর H2O2 প্রস্তুতিতে
অনার্দ্র বেরিয়াম অক্সাইডের পরিবর্তে লঘু শোধক বেরিয়াম অক্সাইডের লেই ব্যবহার করা হয় কেন? আচ্ছা, আমি এর এক্সপ্লেনেশন আমি আর দিতে যাচ্ছি না, তাহলে বুঝতে পারছো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা অবশ্যই বই থেকে দেখে নিও। দেখবে H2O2 প্রস্তুতির ঠিক নিচে একটা বক্স আকারে এটি দেওয়া রয়েছে। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা দেখবে 21 নম্বর, দেখো বেরিয়াম অক্সাইডের লেইয়ের মধ্যে লঘু H2SO4 না ঢেলে লঘু H2SO4 এর মধ্যে বেরিয়াম অক্সাইডের লেই ঢালা হয় কেন? এটা একটু দেখে নেবে। আচ্ছা, এর পরবর্তী দেখো 22 নম্বর আর 23 নম্বরে দুটি রাসায়নিক বিক্রিয়া দেওয়া রয়েছে। এগুলো তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। কেমন লাগলো জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিও দিলে তোমাদের কাছে সেটা চলে যায়। তাহলে দেখা হবে পরের দিন নতুন আর একটি ভিডিও নিয়ে, এবং সামনে পরীক্ষা, অবশ্যই পড়াশোনা করতে থেকো।